মুখের ওপর না বলতে পারলাম না। বললাম, আচ্ছা ঠিক আছে, যাব। তুই তোর অ্যাড্রেসটা আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দে। বন্ধুরা, জিততে কে না ভালোবাসে, আর জেদ ভয়ঙ্কর। কলেজ থেকে আমরা ওকে ডাক্তারের কাছেও প্রায় জোর করে নিয়ে গিয়েছিলাম। কিছুদিন চিকিৎসাও চলেছিল, কিন্তু কোনো লাভ হয়নি। বরং তার রোগ দিনে দিনে বেড়েছে, আর বেড়েছে ওর সেই অন্ধবিশ্বাসটাও। তোরা আমাকে পাগল ভেবে ভুল করছিস। আমি পাগল না, আমার কোনো মানসিক রোগ নেই, তোরা বিশ্বাস কর। আমি সত্যি সত্যি চাইলে মৃত মানুষের সাথে কথা বলতে পারি। এই ক্ষমতা আমার জন্মগত, এই ক্ষমতা নিয়ে আমি জন্মেছি। শাট আপ, জাস্ট শাট আপ। সত্যিই যদি তাই হয় তাহলে প্রমাণ কর, আমাদের শোনা যে তুই মরা মানুষের সঙ্গে কথা বলছিস। ওটাই তো মুশকিল, সে কথা যে আমি ছাড়া আর কেউ শুনতে পায় না। হ্যাঁ, ওই আর কি। শোন, তুই কাল আমাদের সাথে আবার যাবি। না, আমি আর ডাক্তারের কাছে যাব না। তোমাকে ঠিক করা সাধারণ ডাক্তারের কাজ নয়, তোমাকে নিয়ে যাওয়া হবে মেন্টাল অ্যাসাইলামে। কি পাগলা গারুদ? পাগল আমি না, পাগল তোরা। তোরা আমার কথা বিশ্বাস করছিস না, এটাই তোদের পাগলামি। তোরা প্রমাণ চাচ্ছিস, তাই তো? ঠিক আছে, আমি প্রমাণ করে দেব যে আমি মৃত মানুষের সাথে কথা বলতে পারি। তারপর থেকে রিতেশও কলেজে তেমন একটা আসতো না, আর এলেও কেউ ওর সাথে তেমন একটা মিশতো না। ও ডাকলেও সবাই এড়িয়ে যেত। বিষয়টা আমার খুব খারাপ লাগতো, তাই আমিই যা একটু আধটু ওর সঙ্গ দিতাম। আর বোধহয় সেইটুকু মনে রেখেই ও বিপদের সময় আমাকে স্মরণ করেছে। প্রমাণ কিছুই অবশ্য সে আর করার সুযোগ পায়নি। তার 2 মাস পরেই কলেজের ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ হয়ে যায়। তারপরই সবাই সবার মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাই। আমি 6 মাসের একটা ওয়েব ডিজাইনিংয়ের কোর্স করে চাকরি পেয়ে গেলাম। তারপর সব বন্ধুদের সাথে সম্পর্ক একরকম শেষই হয়ে গেল বলা যায়। পাগল হোক আর যাই হোক, 11 বছর পরে হলেও রিতেশ তবু তো ফোনটুকু করেছে, অন্য কেউ তো সেটুকুও করে না। সেই জন্যই বোধহয় রিতেশকে না বলতে পারিনি। তবে ওর বিপদটাও যে বেশ গুরুতর সেটা আন্দাজ করতে পারছি, কিন্তু আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি? ট্রেন থেকে নেমে আবার বাস ধরতে হলো। বাসে প্রায় আধা ঘন্টা মতন লাগবে চারঘাট পৌঁছাতে। চারিদিকে সবুজ গাছেদের সারি আর ধানক্ষেত। দুপুরের রোদ্দুরের ক্ষিপ্রতা কমে এসেছে প্রায়। বাসের খোলা জানলা দিয়ে তাকিয়ে থাকতে দারুণ লাগছে। শেষ কবে যে এরকমভাবে বেরিয়েছি মনে পড়ল না। মিনিট 25-এর মধ্যে আমাকে চারঘাটে নামিয়ে দিয়ে বাসটা সোজা চলে গেল। তখন বিকেল হয়ে এসেছে। জায়গাটা বেশ মনোরম। চারিদিকে গাছে গাছে পাখিদের কিচিরমিচিরে কানে যেন তালা লেগে যায়। পকেট থেকে ফোনটা বার করে রিতেশের নাম্বারটা ডায়াল করতে গিয়ে দেখলাম একটুও নেটওয়ার্ক নেই। টাওয়ার নেই হয়তো আশেপাশে কোথাও। রাস্তা থেকে একটু পাশেই দেখলাম একটা অটোরিকশা দাঁড়িয়ে আছে। তাতে প্যাসেঞ্জার বা চালক কেউই নেই। এরই মধ্যে ফোনটা বেজে উঠল। বার করে দেখি রিতেশ। হ্যাঁ বল। কিরে, কত দূর? হ্যাঁ, চারঘাটে নেমেছি, কিন্তু হসপিটালটা কোন দিকে? কাছেই, কাউকে জিজ্ঞেস কর, বলে দেবে। কাকে জিজ্ঞেস করব? একটা লোকও নেই এইখানে। ও, আসলে এখানে খুব কম লোকের বাস তো। আচ্ছা, আমি তোকে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুই দেখে দেখে চলে আয়। সে তো পাঠাবি, কিন্তু একটু আগে মোবাইলে টাওয়ার ছিল না। ওটা এখানে মাঝে মাঝে আপ ডাউন করে, অসুবিধা হবে না। মিনিট 10-এর হাঁটা পথ। ফোনটা হাতে নিয়ে হাঁটতে শুরু করলাম। গুগল ম্যাপ অনুযায়ী সোজা রাস্তা। হসপিটালটা রাস্তার ধারেই পড়বে। শীত শেষ হয়েছে, গরম এখনো তেমন একটা পড়েনি। এই সময়টায় বিকেলবেলা হাঁটতে বেশ ভালো লাগে। একটা মিঠো গন্ধ ভেসে বেড়াচ্ছে বাতাসে। কিছুক্ষণের মধ্যেই একটা লাল রঙের পুরনো বিল্ডিং দেখতে পেলাম রাস্তার ধারে। তার উপরে একটা সাইনবোর্ডে লেখা চারঘাট গ্রামীণ হাসপাতাল। ভেতরে ঢুকে পড়লাম। লোক নেই, জন নেই। চারিদিকে দেওয়াল থেকে সিমেন্ট বালি খসে খসে পড়ছে। এই কেমন হাসপাতাল? এতক্ষণে একজন লোককে দেখলাম, ডাক্তারের পোশাক পরে এই দিকেই এগিয়ে আসছে। আমার কাছাকাছি আসতেই বললাম, একটু শুনবেন? বলুন, কি ব্যাপার? আউটডোর বন্ধ হয়ে যায় দুপুর 2টোর সময়, জানেন না? এখন কি দেখাতে এসেছেন? না না, সেসব কিছুই না।
তাহলে কি এমার্জেন্সি, সার্জিক্যাল কেস? তাহলে এখানে কেন? বাজারে আমার নার্সিং হোমটা দেখেননি? ওখানে যান। আমি চিকিৎসা করাতে আসিনি। তাহলে আমার বন্ধু রিতেশ এই হাসপাতালে চাকরি করে, ওর সঙ্গে দেখা করতে এসেছি। রিতেশ মানে মর্গে কাজ করতো যে ছেলেটা? মর্গে? আর আর কাজ করতো মানে? মানে আর কি, ছেলেটা তো কাল রাতে মারা গেছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছেন এসব? একটু আগেও আমি রিতেশের সাথে ফোনে কথা বলেছি। আরে বসাই, আপনারও কি ওই পাগলটার মতন মানসিক সমস্যা আছে নাকি? কাল রাত 1টায় যে মারা গেল, সে আপনার সাথে একটু আগে কথা বলেছে। পাগলাবোর জায়গা পাচ্ছেন না নাকি? যত সব। সব কেমন যেন তালগোল পাকিয়ে যেতে লাগলো। ঠিক এই সময় পকেটে ফোনটা বেজে উঠল। বার করে চমকে উঠে দেখলাম রিতেশ। ফোনটা রিসিভ করতেই রিতেশ বলল, কিরে, এত দেরি তো হবার কথা না? রাস্তা গুলিয়ে ফেললি নাকি? না, হতচ্ছাড়া লোকটা আমার সাথে বিশ্রী রকমের তামাশা করে গেল। কিরে, কথা বল। না না, এই তো হসপিটালের ভেতরই আছি। দেরি হলো কেন পরে বলছি। তোর কোয়ার্টারটা কোন দিকে? এ নিশ্চয়ই শুদ্ধেন্দু স্যারের কাজ। লোকটা বেজায় রসিক, এমন অদ্ভুত সব মজা করে। তাই বলে এই রকমই আর কি? আরে ছাড়, উনি হচ্ছে এই হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ। মেন্টাল পেশেন্ট ঘাটতে ঘাটতে ওনার এই অবস্থা। আচ্ছা, এবার বল দেখি কি বিপদ? সে বিপদের আপাতত একটা সুরাহা হয়েছে। তোকে আর ফোন করে সে কথা বলিনি। কেন বলিসনি কেন? আরে বললে কি তুই আর আসতিস? এই যে এতগুলো বছর পর দেখা হলো, ভালো লাগছে না? হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু বিপদটা কি ছিল সেটাই তো বলছিস না। আরে বাদ দে না, কাটিয়ে যখন উঠতে পেরেছি তখন আর ও প্রসঙ্গে যেতে চাই না। তার থেকে চল, তোকে একটু চারঘাটটা ঘুরিয়ে নিয়ে আসি। না, আজকে আর যাব না কোথাও। অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেছে, ক্লান্ত লাগছে। কাল সকালে যাবক্ষণ। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, ওই যে লোকটা শুদ্ধেন্দু না কি নাম বললি, মনোরোগ বিশেষজ্ঞ, উনি বলেছিল তুই মর্গে কাজ করিস, ওটাও কি মিথ্যে? না, সেটা মিথ্যে বলেনি। কিন্তু মর্গে মরা কাটি কেন? তাতে কি অসুবিধে? শুনেছিলি না, ওই ডোমের চাকরির জন্য হাজার হাজার MA পাস ছেলেপেলে অ্যাপ্লাই করেছে, তাদের মধ্যে আমিও ছিলাম। তোর ভয় করে না? ভয় করবে কেন? মরা মানুষের সাথে আমার যে একটা কমিউনিকেশন রয়েছে সেটা তো তুই জানিস, কিন্তু তোর ভয় পাওয়ার কোনো দরকার নেই। খাওয়া দাওয়া শেষ করে রাত 9:30টার সময় রিতেশ বলল, নে তাহলে শুয়ে পড়, আমাকে এবার ডিউটিতে যেতে হবে। কখন ফিরবি? তা আজকে একটু দেরি হবে, চাপ আছে একটু। নে শুয়ে পড়, আমার কাছে ডুপ্লিকেট চাবি আছে, আমি ফিরে এসে শুয়ে পড়ব। সবে মিনিট খানেক হলো শুয়েছি, হঠাৎ একটা মেসেজ এলো। এটা আমার ফোনের মেসেজ টিউন নয়, রিতেশের ফোনে। আরে, রিতেশ ফোনটা রেখে গেছে দেখছি। না, ওকে ফোনটা দিয়ে আসা দরকার। একা একা রয়েছে এই জায়গায়, কিছু একটা গোলমাল হলে ওকে ডাকবো কিভাবে? 1 মিনিটে বেশি দূর যায়নি। ফোনটা হাতে নিয়ে বেরিয়ে গেলাম। বাইরে বেরিয়েই দেখলাম সামনে বেশ খানিকটা দূরে রিতেশ হেঁটে যাচ্ছে। ডাকলাম, রিতেশ! শুনতে পাইনি হয়তো। আরও জোরে চেঁচাতে গিয়ে থেমে গেলাম। রাত অনেকটাই হয়েছে, চেঁচামেচি করা ঠিক হবে না হয়তো। মর্গের কাছাকাছি এসে প্রায় ওকে ধরেই ফেলেছি। ঠিক এই সময় অবাক হয়ে দেখলাম রিতেশ কিন্তু মর্গে ঢুকলো না। মর্গটাকে সাইডে রেখে সোজা হেঁটে চলে গেল রাস্তা বরাবর। আশ্চর্য, কোথায় যাচ্ছে রিতেশ? আমি ওকে ডাকলাম না, ওর পেছন পেছন হাঁটতে থাকলাম। পাকা রাস্তা থেকে মাঠের পথে নেমে গেল রিতেশ। আমিও নামলাম। এতক্ষণে আমার গাটা ছমছম করে উঠল। বিপদের কথা আমার কাছে বারবার এড়িয়ে গেছে রিতেশ। সেই বিপদের দিকেই কি হেঁটে যাচ্ছি আমি? কিন্তু আমার মনে তখন জেদ চেপে গেছে। এই রাতের বেলা মাঠের ভেতর দিয়ে কোথায় যাচ্ছে রিতেশ, আমাকে দেখতেই হবে। অনেকটা পথ যাবার পর একটা মরা গাছের কাছে এসে দাঁড়িয়ে পড়ল রিতেশ।
আমিও দাঁড়ালাম। এরপর যা দেখলাম তা জীবনে ভোলার নয়। মরা গাছটার আড়াল থেকে বেরিয়ে এলো এক বীভৎস পৈশাচিক নারী শরীর। এ কোনোভাবেই ইহজগতের মানুষ হতে পারে না। শরীর থেকে মাংস খসে খসে পড়ছে, চোখের কোটরের ভেতর থেকে ঠিকরে বেরোচ্ছে নারকীয় প্রতিহিংসা। একটা বীভৎস মাংস পচা গন্ধ ছড়িয়ে পড়েছে চারিপাশের বাতাসে, তাতে গা গুলিয়ে উঠছে। এই নরপিশাচিনীর সাথে বেশ কয়েক মুহূর্ত রিতেশের কী সব কথা হলো জানি না। তারপরই আমার বিস্ময়ের মাত্রা ছাড়িয়ে গেল। চোখের সামনে দেখলাম সেই বীভৎস পিশাচিনী আর আর আমার বন্ধু রিতেশ দুজনেই হঠাৎ শূন্যে মিলিয়ে গেল। তার মানে সেই লোকটা ঠিকই বলেছিল। মানে আর কি, ছেলেটা তো কাল রাতে মারা গেছে। যাকে দেখলাম, যার সাথে এতটা সময় কাটালাম, সে রিতেশ নয়, রিতেশের প্রেতাত্মা। ফাঁকা মাঠের কোথায় যেন শেয়াল ডেকে উঠল। ভয়ে আতঙ্কে আমার হৃদস্পন্দন দ্বিগুণ বেড়ে গেল। এখানে আর এক মুহূর্তও নয়, পেছন ঘুরে দিলাম দৌড়। মাঠের এবড়ো খেবড়ো জমিতে বারবার হোঁচট খেতে থাকলাম। বেশ খানিকটা পথ দৌড়ে পার করে আসার পর কিসে একটা হোঁচট খেয়ে টাল সামলাতে না পেরে আছাড় খেয়ে পড়লাম মাটিতে। আহ! মাথায় প্রচণ্ড জোরে আঘাত লাগলো। চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে এলো। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, তাকিয়ে দেখলাম রিতেশের ঘরেই শুয়ে আছে। রাতের সব কথা পরিষ্কার মনে আছে, কিন্তু কে আমাকে এই ঘরে দিয়ে গেল? নাকি রাতে যা ঘটেছে সেই সব স্বপ্ন ছিল? কালকে লক্ষ্য করিনি, এখন দেখলাম টেবিলের ওপরে পেপারওয়েট দিয়ে একটা কাগজ চাপা দেওয়া। হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে দেখলাম একটা খোলা চিঠি। তাতে লেখা, অনির্বাণ, আমার বিপদটা যে আসলে কি সে কথা তোকে মুখে বলতে পারিনি, কারণ সে সব সময় আমার উপর নজর রাখত। কাউকে সে কথা বলেছি শুনলে সে আমাকে মেরে ফেলতে পারে, এই ভয়ে আমি বলতে পারিনি। তোর সাথে ফোনে কথা বলার পরই এই চিঠি লিখছি। জানি না সে আমার লেখা পড়তে পারে কিনা। যদি তুই কাল এসে আমাকে জীবিত না দেখিস তাহলে ধরে নিস এই চিঠি সে পড়েছে। এবার আসল কথা বলি। কলেজে আমি বলেছিলাম আমি প্রমাণ করে দেব যে আমি মৃত মানুষের সাথে কথা বলতে পারি। তারপর কলেজ শেষ হয়ে তোদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু আমি আমার করা প্রতিজ্ঞা ভুলে যাইনি। হাসপাতাল থেকে যে লোকটা ভ্যানে করে গভীর রাতে বেওয়ারিশ লাশ নিয়ে যেত শ্মশানে, তাকে ঘুষ দিয়ে মৃতদেহ নিয়ে যেতাম দূরের জঙ্গলে। মৃতদেহর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতাম। আমিই কেবল মৃতদেহর কথা শুনতে পেতাম। যে কথা বলছে তার কিন্তু মুখ নড়ত না। একটা নিথর শরীরের ভেতর থেকে যান্ত্রিকভাবে সে কথা বেরিয়ে আসতো। আমাকে কেন জাগালি? তুমি কি করে মারা গিয়েছিলে? সেদিন সকালে বাজার করে ফেরার পথে লরির ধাক্কায় মারা যায় আমি। আমাকে চার, মুক্তি দে আমায়, ছেড়ে দে। ইতিমধ্যেই আমি তন্ত্র সাধনার নানান বইপত্র ঘেটে ঘেটে সব জাগরণ পদ্ধতি কিছুটা আয়ত্ত করে ফেলেছিলাম। প্রতি অমাবস্যার রাতে একটা করে মৃতদেহ নিয়ে আমি সেই সাধনা শুরু করি। এ এক অদ্ভুত নেশা। হঠাৎ একদিন আমার পুলিশে ধরল, মাস 6 জেল হয়ে গেল। তাই সব জাগরণ বিদ্যা অসম্পূর্ণ থেকে গেল। কিন্তু আমি হাল ছাড়লাম না। জেল থেকে বেরিয়ে মর্গের কাজের জন্য আবেদন করলাম, আর কপাল গুনে পেয়েও গেলাম সে চাকরি। মর্গে লাশের কোনো অভাব নেই। সারা রাত ইচ্ছে মতো সাধনা করতে পারতাম। আর এইভাবেই একদিন সিদ্ধি লাভ করলাম সব জাগরণ তন্ত্রে।
আমি তখনও বুঝিনি এই সিদ্ধিলাভই আমার জীবনের কাল হয়ে আসবে। একদিন আমাদের মর্গে একটি বিবাহিতা মহিলার মৃতদেহ আসে। মহিলাটি আত্মহত্যা করে মরেছিল। তার কারণ ছিল তার একাকিত্ব। তার স্বামী তাকে কোনো দিনও ভালোবাসেনি। শ্বশুরবাড়ির 4 দেওয়ালের মধ্যে বন্দি জীবন তার ভালো লাগেনি। সে ছিল ভালোবাসার কাঙালিনী। যেদিন তার মৃতদেহটা মর্গে আসে, আমি সেদিনই তাকে সব জাগরণ বিদ্যায় পুনর্জীবিত করি। তারপর সে তার দুঃখের ইতিহাস আমায় শোনায়। আমি তার সব কথা মনোযোগ দিয়ে শুনি, তাকে সমবেদনা জানাই, আর তাতেই হয় বিপদ। এরপর সে আর তার মৃতদেহ ছেড়ে বেরোতে চায় না। সে আমার সঙ্গ দাবি করে বসে। মৃতদেহে আমি আত্মার প্রবেশ ঘটাতে পারি, কিন্তু আত্মা যদি শরীর ছেড়ে যেতে না চায়, তাহলে তাকে নিষ্ক্রিয় করার বিদ্যা আমার জানা হয়নি। সেই নারীর আত্মা তার মৃতদেহে থেকে গেল। সেই মৃত শরীরকে বলা হয় পিশাচিনী। সে বড় ভয়ঙ্কর। সে আমাকে তার ইচ্ছাধীন বানিয়ে রাখে। তার দেহটা সে মাঠের ভেতর একটা গাছের নিচে পুঁতে দিতে বলে। দিন এলোয় সে মাটির নিচে নরকে থাকে, আর রাতে কবর খুঁড়ে বেরিয়ে আসে। সে চাইলেই আমাকে তার সঙ্গ দিতে হয়, কিন্তু আমি মুক্তি চাই অনির্বাণ। আমি বাঁচতে চাই, তাই তোকে ফোন করে আসতে অনুরোধ করলাম। এই সব কথা ফোনে বললে সে আমায় মেরে ফেলতো, তাই এই চিঠি লিখে রেখে যাচ্ছি। অনির্বাণ, তুই আমাকে বাঁচাতে পারিস যদি। তারপর আর কিছুই লেখা নেই। বুঝলাম আর কিচ্ছু লেখার সুযোগ সে পায়নি।